ছুটে এসেছে এখানে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছে, তাদেরকে মেইল করেছে, তারা কোনো ধরনের উত্তর দেয়নি। এবং একজন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, যিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনিই বলছিলেন যে কিভাবে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সাথে তারা যোগাযোগ করেছেন। আমরা সেই বিষয়টি এই মুহূর্তে সেই শিক্ষার্থীর কাছ থেকে জানবো। শুরুতে আপনার নাম পরিচয়টা আমরা একটু জানতে চাই। আমার নাম সম্রাট। সম্রাট, আপনি যেমনটা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করেছিলেন, যোগাযোগটা আসলে কিভাবে করেছিলেন এবং সে পক্ষ থেকে কিভাবে আসলে আপনাদের সাথে কথা বলা হয় বা কি কথা বলা হয় একটু জানাবেন। আমরা যোগাযোগটা করি তাদের মেলের মাধ্যমে, তাদের আইডিতে তাদের মেল সবকিছু দেওয়া ছিল। আমরা মেলের মাধ্যমে মেল করি, কিন্তু আমাদের কোনো রেসপন্স করা হয় না। এক পর্যায়ে আমাদের গ্রুপের মধ্যে খবর আসে, মেসেঞ্জার গ্রুপে খবর আসে যে তারা বলেছে তারা আমাদের সাথে নেই, অর্থাৎ তারা আমাদের এই যৌক্তিক যে আন্দোলন, অভিজিৎ হত্যার যে বিচার, তারা আমাদের সাথে থাকবে না। এমনকি তারা এটা সরাসরি বলে দিয়েছে। যেমন আজকেও আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে আসার পরেও কিন্তু তারা এখানে আসেনি। সুতরাং এই বিষয়টি নিশ্চিত যে তারা আমাদের সাথে নেই। তো আজকে যে আন্দোলন আপনাদের চলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে আছে। তো এখানে আপনাদের নেতৃত্ব কে দিচ্ছে বা কারা দিচ্ছে? আমরা এখানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, আমরা সবাই সবার নেতৃত্বে আছি। আমরা সবাই সাধারণ শিক্ষার্থী। আমরা এখানে যেহেতু সমন্বয়করা আসে নাই, আমরা সমন্বয়কদের বয়কট করি। আমরা সমন্বয়কদের চিনি না এখন। আমরা এখন সবাই যারা আছি তারা সবাই সাধারণ শিক্ষার্থী। আমাদের এখানে কোনো নেতৃত্ব দানকারী এমন কোনো ব্যক্তি নেই। আমরা সবাই নিজেরাই এর বিচারের দাবিতে এসেছি। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি কি? আমরা দেখছি যে কিছুক্ষণ পর পর থেমে থেমে ধাওয়া পাল্টা ঘটনা ঘটছে, শিক্ষার্থীরা বা ছুটে যাচ্ছে কবি নজরুলের দিকে, সোহরাওয়ার্দী কলেজের দিকে। আসলে কি অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে? আপনাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছে? দেখুন, এই যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা এখানে একটি শান্তি সমাবেশ করতে এসেছি। আমরা এখানে এসে কোনো আক্রমণ বা এরকম কিছু হয়নি। আমরা এখানে যখন অবস্থান নিতেছিলাম তখন কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের অবশ্য ওরা মাইক নিয়ে অ্যানাউন্স করে বলেছিল যে ওদের সাধারণ শিক্ষার্থীরা নাকি আমাদের সাথে কোনো বিরোধ নেই। কিন্তু আমরা দেখেছি তারা সর্বপ্রথম কিন্তু ছাত্র দল যে ছিল, এই কবি নজরুল কলেজের সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দল দ্বারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন একটু পর পর একজন করে হসপিটালে নিয়ে যাচ্ছে। তারা এইভাবে একের পর এক আক্রমণ করতেছে ছাত্র দলরা। এতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা পড়াশোনা কি করবো না সেটা নিয়ে দ্বিধায় পড়ে যাচ্ছি। এবং এখনো পর্যন্ত তারা হসপিটাল থেকে কোনো কিছু জানানো হয়নি। বরঞ্চ আমরা ফেসবুকে ছড়িয়ে গেছে একটি খবর যে তারা যে 10,000 টাকার বিনিময়ে অভিজিতের মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছিল। এটা যখন ফেসবুকে ছড়িয়ে যায় 18 তারিখের ঘটনা এটি, তখনই কিন্তু আমরা সবাই সতর্ক হয়ে যাই যে এই হয়তো বা কবি নজরুল কলেজের যে প্রিন্সিপাল, তার সাথে হয়তো বা ওনাদের একটা কানেকশন আছে। তারা রাজনৈতিকভাবে তারা আমাদের প্রতিহত করার চেষ্টা করেছিল ছাত্রদল দ্বারা। আমরা এটাকে সম্পূর্ণভাবে বয়কট করি এবং আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য আজকে এসেছি। আমরা আমাদের অভিজিতের বিচারের জন্য এসেছি। তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, বিষয়টি শুধু এখন অভিজিৎ হত্যার কাছে নাই, এখন বিষয়টা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে একের পর এক আক্রমণ করা হইতেছে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাথা ফাটাই ফেলছে, একজন পা ফাটাই ফেলছে, একজনের বুক ছিঁড়ে ফেলছে। এইভাবে একের পর এক আক্রমণ হইতেছে। এই আক্রমণের বিষয়টা আবার নতুন করে চলে আসছে। এখন শুধু বিষয়টা অভিজিৎ হত্যার বিচারই না, এটা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তারও বিচার। কারণ ছাত্রদল যেভাবে এখন সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করতেছে, এটা আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর সাথে। তিনি যেমনটা জানিয়েছিলেন, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে তারা দাঁড়ানোর বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে, সেহেতু তারা সেই সব সমন্বয়কদের তারা বয়কট করেছেন, এমনটি এখানকার সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। একটু আমাদেরকে বলবেন যে এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি আসলে কি, আপনাদের আন্দোলন কোন দিকে যাচ্ছে এবং আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আসলে আমরা যখন একদম প্রথম থেকে আমি শুরু করি, আমরা যখন প্রথম দিন এখানে অবস্থান করি, আমরা এই জায়গাটাতে শান্তিপূর্ণভাবে অবস্থান করি। পুলিশ আমাদের বলে রাস্তা আটকানো যাবে না, আমরা রাস্তা ছেড়ে দেই, ভিতরে যাই। এখানে রুগী ছিল, ওনাদের রক্ত লাগবো, আমরা নিজেরা স্টুডেন্টরা রক্ত দেই, ওদের বাঁচাই। তো সবাই বিকাল পর্যন্ত ছিল, সবাই চলে যায়। এখন লাস্টে আমাদের কিছু ভাই 20-25 জন হবে, ওরা যখন যাইতেছিল তখন কবি, সোহরাওয়ার্দী এবং পুলিশ তারা 3 জন মিলে আমাদের 20-25 জন বাইকে রাস্তায় ফেলে মারে। আমাদের কাছে বয়েস আছে, ওরা আমাদেরকে বয়েস পাঠায় যে আমাদের তো রাস্তায় রাস্তায় পালায়া উষ্টাইতেছে। তো এর পরের দিনও আমরা আসি স্বাভাবিক নিয়মে। আমরা যখন দয়াগঞ্জ মোড়ে আসি তখন ছাত্রদল এবং কবি সোহরাওয়ার্দী ড্রেস পরিহিত পোলাপাইন আমাদের উপর চাপাতি, রান্দাও, বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তো ওই দিন আমরা চলে যাই। তারপর ঢাকার বিভিন্ন কলেজের সাথে আলোচনা করি এবং আমরা লং মার্চ যেটা আমরা রবিবার সুপার সানডে ঘোষণা করি।
তো আমরা আজকেও কিন্তু শান্তিপূর্ণভাবে আইসা হসপিটালের সামনে দাঁড়াইছিলাম। তো দাঁড়ানোর পরে আমাদের একজন ভাই এনডিসি এবং ঢাকা কলেজ তারা একটু ওইদিকে গেছিল, যাওয়ার পরে সোহরাওয়ার্দী এবং কবির পোলাপাইন তাদেরকে আহত করে দিচ্ছে, মাথা দিয়ে রক্ত। যার পরিপ্রেক্ষিতে আমরা ওইদিকে যাই, যাওয়ার পরে আমাদের উপর কি করলো, পুলিশ ওদের সাইডে গেল, পুলিশ ওদের সাইডে গিয়ে আমাদের উপর ককটেল নিক্ষেপ করলো, যার পরিপ্রেক্ষিতে আমরা সবাই ওদের উপর আক্রমণ করি এবং বুঝে নিত পোলাপাইন হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের আন্দোলনটা কোন দিকে যাচ্ছে বা আপনারা কি করবেন? এই আন্দোলন এখন আর অভিজিতে আটকে নেই। আমাদের এই যে ভাই, কয়েকজন ভাই ডিএমআরসি যাদের এই দিক দিয়ে মাথা পুরো চাপাটির আঘাত, ওরা মৃত্যুর সাথে লড়াই করতেছে। তো ওই ভাইয়ের রক্তের দাম তো অবশ্যই দিতে হবে। আর আমি একটা কথাই করবো, এই যে আমাদের যে সমন্বয়ক ভাইয়েরা, ওনারা আমাদেরকে মানে সাহায্য করে না। যখন ওনাদের রক্ত জড়ছিল তখন কি আমরা যাই নাই? আমাদের মতো এই সাধারণ ছাত্রদের জন্য কিন্তু আজকে ওনারা সমন্বয়ক, ওনারা ডাক দিছে, আমরা গেছি, যার জন্য কিন্তু হয়েছে। আজকে আমরা যখন বিপদে পড়ে ওনাদেরকে ডাকলাম, ওনারা চায় নাই। হ্যাঁ, আমি একটা কথা বলবো, 18 জন যে স্থায়ী কমিটির সদস্য যতটুকু বলছে, ওর মধ্যে একজন মনে হয় মাহাদি ভাই, আরেকজন মনে হয় নাইম ভাই আর কি। ওরা আমাদের সাথে যোগাযোগ করে, ওরা আমাদের বলে ওর যে কোনো মূল্যে আমরা যদি ডিএমআরসিতে থাকি, আমাদের প্রেস যা লাগে ওরা আমাদের দিবে, আমরা যদি ডিএমআরসিতে। কেন আমার ভাই কি ডিএমআরসিতে মরছে না ন্যাশনাল হসপিটালে মরছে? আমি ডিএমআরসিতে থাকবো কেন? জবাব দিন। যার কারণে আমরা রাত্রে মানা করে দিই যে আমরা আসবো না, কিন্তু আবার রাত্রে সকালে বড় রাত্রে আমরা মেসেজ দিই যে আমরা আসবো এবং আমরা আসি সবাই মিলে। এখন এটা শুধু এখন অভিজিৎ হত্যায় নেই, আমাদের যে ভাইদের রক্ত ঝরছে ওইটার বিচারও দিতে হবে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। আমরা আরো একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তারা তাদেরকে জানিয়েছিল, সাধারণ শিক্ষার্থীদেরকে জানিয়েছিল যে কোনো মূল্যে সাধারণ শিক্ষার্থীরা যেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজেই থাকে এবং সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ধরনের সহায়তা করা দরকার সকল সহায়তা তারা করবেন। তবে সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন, অভিজিৎ হাওলাদার নামে যে শিক্ষার্থী ভুল চিকিৎসার কারণে ন্যাশনাল কলেজ হাসপাতালে মারা গেছেন, তিনি তো ডিএমআরসিতে মারা যাননি, তিনি ন্যাশনাল হাসপাতালে মারা গেছেন, তাহলে শিক্ষার্থীরা কেন ডিএমআরসিতে থাকবেন? সেই প্রশ্ন তুলে সাধারণ শিক্ষার্থীরা, শুধুমাত্র ডিএমআরসি নয়, ঢাকার বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজ ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি আমরা একটু ন্যাশনাল মেডিকেল কলেজের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটি একটু দেখানোর চেষ্টা করি। শুরুতেই সকালবেলা যখন সাধারণ শিক্ষার্থীরা এখানে আসেন, আসার পরপরই তারা বিচারের দাবিতে প্রধান ফটকটি ঘেরাও করেন এবং সড়কটি অবরুদ্ধ করেন। তারপর আমরা দেখি যে ন্যাশনাল মেডিকেলের যে সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ডটি তারা ভেঙে ফেলেন এবং তারা এখানে অবস্থান করে তারা দাবি জানান অভিজিৎ হাওলাদারের যে বিচার সেই বিচার নিশ্চিত করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের বিচার সুনিশ্চিত করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এই বিচারগুলো নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং এখানে দেখবেন যে বিভিন্ন যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি, তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং ন্যাশনাল মেডিকেলের ঠিক হাতের ডান দিকের যে সড়কের অংশটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং বিপুল পরিমাণ পুলিশ সদস্য এখানে তারা প্রস্তুত রয়েছেন এবং সে চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এক প্রান্তে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এবং তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে এখানে অবস্থান করছেন। এবং আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঘন্টা দেড় দুই আগে পুলিশ সদস্যরা কিন্তু ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সামনের অংশটি তারা ছেড়ে সামনের দিকে চলে যায় এবং এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে, কলেজের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে এই মুহূর্তে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং অপর প্রান্তে হাসপাতালের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এবং দর্শক, আপনাদেরকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সর্বশেষ চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম এবং আমার সহকর্মী শেখ ফরিদ তিনি সকাল থেকেই কিন্তু ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনের যেই চিত্র সেগুলো পর্যবেক্ষণ করছিলেন এবং আপনাদের সামনে তুলে ধরছিলেন। এবং বর্তমান পরিস্থিতি হলো এই মুহূর্তে শুধুমাত্র রাজধানীর বিভিন্ন কলেজের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, যারা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রাক্তন শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর বিচারের দাবিতে তারা এখানে এসেছেন এবং সেই সাথে যারা
যারা গত বুধ এবং বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সেই সব শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে সেই সব হামলাকারীদের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে এখনো পর্যন্ত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কটি অবরুদ্ধ করে এখানে অবস্থান নিয়েছেন। এবং আমি শেষ করব তার আগে আমাদের প্রতিবেদক শেখ ফরিদের কাছ থেকে আমরা সর্বশেষ পরিস্থিতি জেনে আপনাদের কাছ থেকে বিদায় নেব। শেখ ফরিদ, আমাদেরকে যদি সর্বশেষ পরিস্থিতি একটু তুলে ধরতেন। আপনি তো দেখলাম যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন, বর্তমান পরিস্থিতি কি এবং শিক্ষার্থীরা সর্বশেষ কি ঘোষণা দিয়েছে? শিক্ষার্থীদের সাথে সর্বশেষ কথা বলে যেটি জানলাম, তারা আসলে এখনো চাচ্ছে শান্তিপূর্ণভাবে তাদের যে সহপাঠী মারা গিয়েছে এবং তার বিচারের তারা হত্যা বা তারা যে বললো যে ভুল চিকিৎসা মারা গিয়েছে সেটি আসলে তারা বিচার চায়। তারা কোনো সংঘর্ষ কোনো ঝামেলা চাচ্ছে না এবং তারা আসলে ধীরে ধীরে একদিকে আসলে তারা জড়ো হওয়ার চেষ্টা করছে এবং তার পাশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও আসলে এখানে এখন এসে উপস্থিত হয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারাও চাচ্ছে পুরো পরিস্থিতিটিকে স্বাভাবিক করার জন্য এই বিষয়টি যেন আর সামনের দিকে এগিয়ে না যায় এবং কোনো প্রকার যানমালের যেন ক্ষতি না হয় সেই নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর প্রত্যেকটি সদস্য থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরাও এখানে ইতিমধ্যে কঠোর মোতায়েন করা রয়েছে এবং কঠোর অবস্থানে রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো প্রকার সংঘর্ষ বলা চলে যে একটু নীরব অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য জানানোর। অসংখ্য ধন্যবাদ শেখ ফরিদ আপনাকে। দর্শক, শেখ ফরিদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বর্তমান পরিস্থিতি। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।